যখন সারা বিশ্বের মানুষ সূর্য ওঠার সাথে সাথে মারা যেতে শুরু করবে তখন কি হবে? অদ্ভুত কারণে সূর্য রশ্মি সব ধরনের জীবনকে ধ্বংস করতে শুরু করবে। অর্থাৎ যারা কেবল পৃথিবীর রাতের অংশে থাকবে তারাই বেঁচে থাকতে পারবে। এখন এসব শুরু হলো কিভাবে? সূর্যের রশ্মি থেকে পালিয়ে বেড়ানো শেষ বিমানটি কি নিজেকে বাঁচাতে পারবে? চলুন শুরু থেকে জেনে নেওয়া যাক। গল্পটি শুরু হয় রেঞ্জোকে নিয়ে, যে খুব আতঙ্কিত অবস্থায় সোজা বিমানবন্দরে এসেছে। তার মুখ দেখে মনে হচ্ছিল যে সে এখন কিছু জানে, শীঘ্রই সবকিছু বদলে দেবে। সে দ্রুত পশ্চিম দিকে যাওয়ার প্রথম ফ্লাইটের টিকিট চায়। অ্যাটেন্ডেন্ট জানায় যে পশ্চিম দিকে ফ্লাইট 2 ঘন্টা পরে ছাড়বে। রেঞ্জোর কাছে এত সময়ও ছিল না, কিন্তু তবুও সে ভেতরে ঢোকার জন্য একটি টিকিট নিয়ে নেয়। এখন রাত হওয়া সত্ত্বেও বিমানবন্দরে অনেক ভিড় ছিল, এবং এখন তাদের ফোনে সারা বিশ্ব থেকে খুবই আশ্চর্যজনক খবর আসতে শুরু করেছে। যেখানে সেখানে ওই সময় দিন ছিল, সেখানে সূর্যের আলো পড়ার সাথে সাথে সবাই মারা যেতে শুরু করে। প্রথমে কেউ বিশ্বাস করতে পারে না যে এমনটা কিভাবে হতে পারে, কিন্তু রেঞ্জো জানতো যে এসব সত্যি। তাই সে দ্রুত একটি প্লেন নিয়ে পশ্চিম দিকে যেতে চেয়েছিল, যাতে সে সবসময় রাতের অন্ধকারে থাকতে পারে। সূর্যের আলোতে মানুষ মারা যাবে, এটা সে আগে থেকেই কিভাবে জানতো তা আমরা পরে জানতে পারবো। এদিকে বিমানবন্দরে আধ ঘন্টা পর দিন উঠতে যাচ্ছিল, তাই রেঞ্জো দ্রুত গাইডকে আক্রমণ করে। তার বন্দুক নিয়ে সোজা অন্য একটি প্লেনে যেতে শুরু করে, যা একমাত্র মস্কো শহরের জন্য উঠতে যাচ্ছিল। রেঞ্জো ভিতরে ঢুকে দেখে যে এখানে খুব কম যাত্রী প্লেনে উঠেছে। তাই রেঞ্জো এখন বন্দুকের মুখে প্লেনের কর্মীদের বলে যে তারা যেন প্লেনটি মস্কোর পরিবর্তে পশ্চিম দিকে উড়িয়ে নিয়ে যায়। পাইলট ম্যাথিউ জানায় যে তাদের প্রধান ক্যাপ্টেন তো প্লেনেই নেই। তার ওপর রেঞ্জো বন্দুক নিয়ে ভেতরে ঢোকার কারণে এখন সে আসবেও না। এই বলে ম্যাথিউ নিজেও রেঞ্জোর বিরোধিতা করতে শুরু করে, এবং এর মধ্যে রেঞ্জোর বন্দুক থেকে ভুলবশত একটি গুলি ম্যাথিউর হাতে লেগে যায়। বাইরের প্লেনে যে অল্প কিছু যাত্রী উঠতে পেরেছিল তারা আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে যে তাদের সাথে কি হচ্ছে। তখনই ভেতর থেকে রেঞ্জো এসে জিজ্ঞেস করে যে যাত্রীদের মধ্যে কেউ পাইলট আছে কিনা, নইলে তারা যদি তাড়াতাড়ি এখন থেকে না বের হয় তাহলে সবাই মারা যাবে। এই শুনে সিলভা নামে এক মহিলা এগিয়ে আসে, যার হেলিকপ্টার চালানোর অভিজ্ঞতা ছিল। রেঞ্জো বন্দুকের মুখে সিলভা এবং ম্যাথিউকে দিয়ে প্লেনটি টেক অফ করিয়ে নেয়। এদিকে রেঞ্জোর চালানোর প্রথম গুলি প্লেনের কমিউনিকেশন বক্সে গিয়ে লাগে, তাই এখন তারা নিচে কারো সাথে যোগাযোগ করতে পারবে না। সিলভা এবং ম্যাথিউ আবার রেঞ্জোকে জিজ্ঞেস করে সে এমন কেন করছে। তখন রেঞ্জো তাদের নিজের সম্পর্কে জানায়। সে আসলে ন্যাটোর জন্য কাজ করত, এবং যেদিন বিজ্ঞানীরা জানতে পারে যে অদ্ভুত কারণে সূর্য রশ্মিতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসতে চলেছে, অর্থাৎ যেখানে সেখানে সূর্য উঠবে সেখানে সর্বত্র ধ্বংসযজ্ঞ নেমে আসবে। সেখানকার সমস্ত জীবন্ত জীব মারা যেতে শুরু করবে। কোনো জীবই এই সূর্যের রশ্মি সহ্য করতে পারবে না, তারা কোনো ছাদের নিচে থাকলেও পারবে না। রেঞ্জো আরও জানায় যে এই তথ্য কেবল বড় বড় কর্মকর্তা এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের কাছেই আছে। তাই তারা নিজেদের সুরক্ষার জন্য একটি নিরাপদ বাংকার তৈরি করতে শুরু করেছে, যেখানে পুরো দুনিয়া শেষ হয়ে যাওয়ার পরও কেবল তারাই বেঁচে থাকবে। তাই সরকার সাধারণ মানুষকে সত্যিটা জানায়নি, কারণ মাত্র একদিনে তারা এত মানুষকে কিভাবে বাঁচাবে, এবং সব দিকে হুড়োহুড়ি শুরু হয়ে যেত। তাই রেঞ্জো একা পালিয়ে এসেছে, এবং এখন বন্দুকের মুখে এই প্লেনটিকে পশ্চিম দিকে নিয়ে যাচ্ছে, যেখানে এখন অন্ধকার। রেঞ্জো তাদের সেই খবরগুলো দেখায় যেখানে কয়েক ঘন্টা আগে সূর্য ওঠার সাথে সাথে সবাই মারা যেতে শুরু করেছিল। এখন সিলভি এবং ম্যাথিউ তার কথা পুরো বিশ্বাস হচ্ছিল না। এদিকে ম্যাথিউর হাতেও একটি গুলি লেগেছিল, যার কারণে সে এখন ব্যথায় কাতরাচ্ছিল। তাই সিলভি বলে যে তাদের ম্যাথিউর চিকিৎসা করতে হবে। সৌভাগ্যবশত যাত্রীদের মধ্যে নোরা নামের একটি মেয়ে ডাক্তার ছিল, তাই সে এখন প্লেনে থাকা সামান্য ঔষধ দিয়ে ম্যাথিউর চিকিৎসা করতে শুরু করে। ভেতরে বাকি যাত্রীরা চিন্তিত ছিল যে তাদের মস্কো যাওয়ার কথা ছিল, কিন্তু রেঞ্জো তাদের বন্দুকের মুখে নিজের সাথে উড়িয়ে নিচ্ছে। তবে ম্যাথিউ জানতো যে প্লেনে আরও জ্বালানি ভরার জন্য তাদের তাড়াতাড়ি নিচে নামাতে হবে, এবং সেখানে সেনাবাহিনী ও মিলিটারি তাদের রেঞ্জো থেকে বাঁচিয়ে নেবে, কারণ রেঞ্জো তাদের বিমানটিকে বন্দুকের মুখে হাইজ্যাক করে এনেছিল। এর মধ্যে আয়াজ নামের এক যাত্রী রেঞ্জোর কাছ থেকে তার বন্দুক ছিনিয়ে নেয়, এবং সবাই মিলে রেঞ্জোকে বাথরুমে বন্ধ করে দেয়। সবাই খুশি ছিল যে তারা এখন মুক্ত। সহ পাইলট ম্যাথিউ বলে যে তারা এখন সোজা আইসল্যান্ডে অবতরণ করবে, কারণ রেঞ্জো তাদের বন্দুকের মুখে নিয়ে এসেছে, এবং আইসল্যান্ডে অবতরণের সাথে সাথে পুলিশ রেঞ্জোকে গ্রেপ্তার করবে, এবং সেখান থেকে তারা আবার মস্কো যেতে পারবে, যেখানে তাদের আসল যাওয়ার কথা ছিল। কিছুক্ষণ পর যখন তারা আইসল্যান্ডের বিমানবন্দরে পৌঁছায়, তখন তারা নিচে থেকে কোনো সংকেত পায় না। সহ পাইলট ম্যাথিউ যখন প্লেনটিকে একটু নিচে নামায়, তখন তারা যা দেখতে পায়
তাতে তাদের চোখ ছানা বড়া হয়ে যায়। নিচে সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল। অনেকগুলো প্লেন একে অপরের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গিয়েছিল। ম্যাথিউ বুঝতে পারে যে রেঞ্জোর কথা একেবারে সত্যি ছিল। এখন এখানকার রানওয়ে জ্যাম হয়ে যাওয়ায় তারা নিচের নামার কোনো অবস্থায় ছিল না, অথচ তাদের প্লেনের জ্বালানি ক্রমাগত কমছে। তাই ম্যাথিউ সিদ্ধান্ত নেয় যে তারা এখানে অবতরণ না করে পাশের প্রতিবেশী দেশ স্কটল্যান্ডে যাবে, যেখানে এখনও অন্ধকার থাকবে, এবং সেখান থেকে প্লেনের জ্বালানি ভরে তারা সামনে উঠবে। সহ পাইলট ম্যাথিউ সবার সামনে রেঞ্জোকে বলে দেয় যে সে একেবারে সত্যি কথা বলছিল। তার কারণে তাদের সবার জীবন বেঁচেছে, নইলে তারা মস্কো গেলে সূর্যের রশ্মি লাগার সাথে সাথে তাদের প্লেন নিচে ক্র্যাশ হয়ে যেত। এখন রেঞ্জো সবাইকে একসাথে কাজ করতে বলে, যাতে তারা সামনে বেঁচে থাকতে পারে। তার মতে তাদের কেবল পৃথিবীর অন্ধকার অংশে উঠতে থাকতে হবে, যেখানে যেখানে কেবল রাত। যাত্রীদের মধ্যে একটি ছেলে অদ্ভুত কারণে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। প্লেনের ডাক্তার লোরা তাকে জিজ্ঞাসা করে যে হঠাৎ করে তার কি হয়েছে। মারা যাওয়ার আগে সে জানায় যে তার শরীরের ভিতরে হিরে ভরা ছিল, যা সে চোরাচালান করে মস্কো নিয়ে যাচ্ছিল। কিন্তু এতক্ষণ ধরে সে ফ্লাইটে থাকায় এবং সেই হিরেগুলো তার ভেতরে থাকার কারণে তার শরীর খারাপ হয়ে গেছে। এখানে ডাক্তার লোরা তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তৎক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল এবং সে ছেলেটি শেষ পর্যন্ত মারা যায়। এখন পর্যন্ত প্লেন স্কটল্যান্ডে পৌঁছে গিয়েছিল, তাই সিলভির সাহায্য সহ পাইলট ম্যাথিউ প্লেনটিকে অবশেষে এখানে অবতরণ করিয়ে দেয়। সব যাত্রীরা তাদের ফোন চেক করে, কারণ এখানে সিগন্যাল আসছিল। এখন তাদের ফোন এমন খবরে ভরে গিয়েছিল যেখানে তাদের পরিবারের সদস্যরা সবাই মারা যাচ্ছিল। যেখানে যেখানেই সূর্য উঠছিল সেখানে কেউ বেঁচে ছিল না। মানুষ বাঁচার জন্য বাংকারে গিয়েছিল, কিন্তু সে জায়গাও নিরাপদ ছিল না। পুরো দলটি এই খবর দেখে চিন্তিত ছিল। তখন তাদের কাছে বিমানবন্দর থেকে 3 জন সৈন্য আসে। তারা জানতো এখন কেবল তারাই 3 জন এখানে বেঁচে আছে, এবং যেহেতু 45 মিনিট পরে এখানে দিন হবে, তাই তাদের দ্রুত প্লেনটিকে রিফুয়েলিং করে এখান থেকে উঠতে হবে। এখন প্লেনের বাকি লোকদের এতে কোনো সমস্যাই ছিল না, কারণ সৈন্যদের সাথে থাকায় তাদের সুবিধাই হবে। এখন তারা একসাথে মিলে বিভিন্ন দলে ভাগ হয়ে কাজ করতে শুরু করে। কিছু লোক বিমানবন্দর থেকে খাবার দাবার সংগ্রহ করছিল, আর বাকিরা ততক্ষণে প্লেনে জ্বালানি ভরছিল। অবশেষে তারা সূর্যোদয়ের আগেই উড়ে যায়। এখন প্লেনে একজন সৈন্য, যে নিজেও একজন পাইলট ছিল, সে পরামর্শ দেয় যে তাদের পৃথিবীর বিষুব রেখার চারপাশে উঠতে থাকা উচিত, যাতে তারা সবসময় অন্ধকারে থাকতে পারে। সেই হিসাবে তাদের পরবর্তী গন্তব্য হবে কানাডা, যেখান থেকে তারা আবার প্লেনে জ্বালানি ভরবে এবং প্লেনের কমিউনিকেশন ডিভাইসগুলো ঠিক করার চেষ্টা করবে। তবে ততক্ষণে তারা প্লেনের নেটওয়ার্ক সিস্টেম ঠিক করে ফেলেছিল এবং তাদের ফোনে ইন্টারনেট চলতে শুরু করে। তারা ফোনে দেখে বুঝতে পারে যে বিশ্বের 99% বেশি মানুষ ইতিমধ্যেই মারা গেছে। যাত্রীরা বিজ্ঞানীদের রিপোর্টও দেখে যে কিভাবে সূর্যের পোলারিটি পরিবর্তনের কারণে এসব হয়েছে। এখন হ্যারিস নামের এক যাত্রী সবাইকে সহজ ভাষায় বোঝাতে শুরু করে যে কিভাবে প্রতি 11 বছরে একবার সূর্যের ম্যাগনেটিক ফিল্ড উল্টে যায়। এমনটা প্রায় হতো এবং তারা কোনো খারাপ প্রভাব পৃথিবীতে পড়তো না, কিন্তু গত কয়েক শতাব্দী ধরে এই উল্টে যাওয়া ধীরে ধীরে গিয়েছিল এবং এবার এই কারণে খুব শক্তিশালী গামারশ্মি পৃথিবীতে পড়েছে, যার প্রভাব আসার পর কেউ বাঁচতে পারবে না। যেখানে সূর্যরশ্মি পড়ে সেখানে ঘরের ছাদের নিচে থাকলেও সেখানে মারা যায়। এদিকে আয়াসকে আরেকজন যাত্রী জানায় যে সে 3 জন সৈন্যকে তারা স্কটল্যান্ড বিমানবন্দর থেকে সাথে নিয়ে এসেছিল। তারা আসলে সৈন্য নয়, বরং আফগানিস্তান থেকে পালিয়ে আসা সন্ত্রাসী। তাদের আফগানিস্তান থেকে গ্রেপ্তার করে তাদের দেশে ফিরিয়ে আনা হচ্ছিল। তখনই সূর্যের রশ্মির কারণে সবাই মারা যেতে শুরু করে এবং এই 3 জন ভুলবশত বেঁচে যায়। সিলভি চুপচাপ ভেতরে গিয়ে ম্যাথিউকে সব জানায় এবং তারা সিদ্ধান্ত নেয় যে পরের বার যখন তারা নিচে অবতরণ করবে তখন তাদের এই 3 জনকে নিচে ছেড়ে দিতে হবে। কে জানে তারা কতটা ভয়ঙ্কর হতে পারে। এখন তারা আবার কানাডায় অবতরণ করে, যেখানে তাদের কাছে সূর্য ওঠার আগে 2 ঘন্টার সময় থাকবে। এখানকার বিমানবন্দরে মানুষ মরে পড়েছিল, তাই সহ পাইলট ম্যাথিউ পরিকল্পনা অনুযায়ী সে 3 সন্ত্রাসীকে শহরে যেতে বলে, যাতে তারা দোকান থেকে প্লেনের কমিউনিকেশন ডিভাইসের জন্য কিছু পার্টস নিয়ে আসতে পারে। এখন সেই 3 জন সন্ত্রাসী তো যায়, কিন্তু তার সাথে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট গ্যাব্রিয়াল এবং আরেক যাত্রী জেকবকে সাথে নিয়ে যায়। এখন জেকব তো আগে থেকেই তাদের পরিকল্পনা সম্পর্কে জানত, কিন্তু গ্যাব্রিয়াল জানত না। তাই মূল শহরে আসার পর যখন জেকব সেই 3 জনকে একটি ঘরে বন্ধ করে গ্যাব্রিয়ালকে প্লেনের কাছে ফিরে যেতে বলে, তখন গ্যাব্রিয়াল ভাবে যে জেকব সেই 3 জনকে মারতে চায়। জেকব তো সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু গ্যাব্রিয়াল সেই 3 জনের জন্য দরজা খুলে দেয়। জেকব শেষ মুহূর্তে প্লেনে চলে আসে এবং বাকি 3 জন তার পিছু করছিল।
গ্যাব্রিয়েল তো শহরের ভিতরেই থেকে যায় এবং প্লেন তাকে ছাড়াই উড়ে যায়। পেছনের সেই ৩ সন্ত্রাসীও থেকে যায়, কিন্তু তারা দৌড়াতে দৌড়াতে একটি গুলি একটি জানালায় মারে। যদিও এটি একটি ছোট ফাটল ছিল এবং যদি তারা প্লেনটিকে খুব বেশি উপরে না উঠায় তাহলে এই ফাটল তাদের কোনো তেমন বিপদ ঘটাবে না। এখন ফ্লাইটে ডমিনিক নামের একটি বাচ্চাও ছিল যে বেশ অসুস্থ থাকতো। তাই যখন আয়াস তার সাথে কথা বলতে শুরু করে তখন ডমিনিকের মা আয়াসকে এমনটা করতে বারণ করে দেয়। এমন পরিস্থিতি সে কোনো অপরিচিতর উপর ভরসা করতে চায় না। ম্যাথু রেডিওতে একটি সিগন্যাল পায় যেখানে বলা হচ্ছিল যে হাওয়ায়ে কিছু লোক একটি আন্ডারগ্রাউন্ড বাংকার তৈরি করেছে যেখানে তারা সূর্যের রশ্মি থেকে নিরাপদে থাকতে পারবে। তবে সিলভির মতে তাদের সেখানে যাওয়ার ঝুঁকি নেওয়া উচিত নয়। রেঞ্জো বলে যে যখন অন্য দেশে মানুষ বাংকারে নিরাপদ নয় তখন হাওয়াতে কিভাবে থাকবে। সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এখন থেকে তারা প্রতিটি সিদ্ধান্তের জন্য সমানভাবে ভোট দিবে। এই সমস্যাটি সমাধান হতেই হঠাৎ করে প্লেনের বেশ কয়েকটি অ্যালার্ম বাজতে শুরু করে, অর্থাৎ প্লেনের যন্ত্রপাতি ঠিকমতো কাজ করছিল না। ম্যাথুস দ্রুত চেক করে অবাক হয়ে যায় যে ৩ জন লোক তাদের প্লেনের পিছনে দৌড়াচ্ছিল। তাদের মধ্যে একজন ল্যান্ডিং গিয়ারের সাথে জড়িয়ে এখন নিচে অংশে রয়েছে। এছাড়া যদি তারা এভাবেই অবতরণের চেষ্টা করে তাহলে তারা সবাই মারা যাবে। এখন ম্যাথু একটি বুদ্ধি দেয় যে তারা তাদের প্লেনটিকে অনেক বেশি উচ্চতায় নিয়ে যাবে যাতে গিয়ার বক্সে অক্সিজেন কমে যায় এবং সেই সন্ত্রাসী সেখানেই মারা যায়। তবে ম্যাথুর এরই মধ্যে সেই ফাটল ধরা জানালার কথা ভুলে যায় এবং প্লেনটি কিছু বেশি উপরে উঠতেই সেই জানালাটি শেষ পর্যন্ত ভেঙে যায়। পুরো প্লেনটি ভারসাম্য হারিয়ে নিচে পড়তে শুরু করে। সবকিছু বাইরের দিকে ছিটকে যাচ্ছিল। সহ পাইলট ম্যাথু দ্রুত প্লেনটিকে নিচে নামাতে শুরু করে এবং অবশেষে একজন যাত্রী একটি বোর্ড দিয়ে জানালাটি সিল করে দেয়। এখন সবকিছু আবার নিয়ন্ত্রণে আসে, কিন্তু সেই বাচ্চা ডমিনিক যে আগে থেকে অসুস্থ ছিল তার এখন শ্বাস নিতে সমস্যা হতে শুরু করে। তার শ্বাসের টিউবটি হাওয়ায় উড়ে গিয়েছিল। এখন আয়াজ নিজের দক্ষতা ব্যবহার করে ছোট ডমিনিকের জন্য একটি মেকশিফট পাইপ তৈরি করে যার সাহায্যে সে আবার শ্বাস নিতে পারে। যারা আয়াসকে ধন্যবাদ জানায়, কারণ কিছুক্ষণ আগেই সে তাকে তার ছেলের সাথে কথা বলতে বারণ করছিল এবং এই সেই ছেলের জীবন বাঁচিয়েছিল। এখন সহ পাইলট ম্যাথিউ সবাইকে জানায় যে তাদের আবার আলাক্সায় অবতরণ করে জ্বালানি রিফিউল করতে হবে। এছাড়া আরেকটি সমস্যা হলো যে লোকটি তাদের গিয়ার বক্সে লুকিয়েছিল সে এখনও বেঁচে আছে। এখন আয়াজ, জেকব এবং রেঞ্জো ৩ জন তাকে দেখতে যায়। তারা তাকে এখানে রাখতে পারবে না, নইলে তারা নিজেরাও মারা যাবে। অবশেষে তারা ৩ জন মিলে রেঞ্জোর বন্দুক দিয়ে সেই লোকটিকে গুলি করে মেরে ফেলে। কিন্তু আয়াজের জন্য আরও একটি সমস্যা অপেক্ষা করছিল। একজন যাত্রী বাকি সবাইকে বলে দেয় যে যখন সেই ছেলেটি হীরের কারণে মৃত্যু হচ্ছিল তখন তাকে কবর দেওয়ার আগে সে আয়াজকে তার শরীর থেকে হীরে বের করতে দেখছিল, অর্থাৎ তার কারণে সেই ছেলেটি জীবন গেছে। আয়াজ নিজেও স্বীকার করে যে সে একজন প্রতারক। সে আরও বলে যে সে ছেলেটির জীবন যাওয়া উচিত ছিল না যদি সে সময় মতো তাকে সব বলে দিত। এই শুনে বাকি যাত্রীরা আয়াজকে ঘৃণা করতে শুরু করে। তার এই কারণে সে ছেলেটির জীবন গেছে এবং আয়াজ সেখানে বসে কিছুই বলেনি। তাই তারা চেয়েছিল যে তারা সে সন্ত্রাসীদের মতো আয়াজকেও প্লেন থেকে নিচে নামিয়ে দেবে, কিন্তু সার্বিক ভোটাভুটি আয়াজের পক্ষে থাকে এবং আয়াজকে প্লেনের মধ্যে বেঁধে রাখা হয়। এখন আগামী কয়েক ঘন্টার মধ্যে প্লেন আলেক্সায় অবতরণ করে এবং সেখান থেকে আবার জ্বালানি ভরে সামনে উড়ে যাবে। ভিতরে যাত্রীরা এটাও লক্ষ্য করে যে যে খাবার ও সরবরাহ তারা কানাডা থেকে তুলে এনেছিল এখন সেগুলো কোনো স্বাদ নেই, অর্থাৎ সূর্যের গামারশ্মির কারণে শুধু মানুষই মরে না, বরং এটা খাবারকেও নষ্ট করে দিচ্ছে। তারা চিন্তিত হতে শুরু করে যে যদি এমন চলতে থাকে তাহলে তাদের বেঁচে থাকার কোনো লাভই হবে না, তারা অবশেষে ক্ষুধায় মারা যাবে। সহ পাইলট ম্যাথু সবাইকে পরামর্শ দেয় যে তারা তাদের এখন প্লেনে থাকা খাবার সাবধানে রেশন করতে হবে যাতে সে খাবার বেশি দিন চলতে পারে। এখনো পর্যন্ত ম্যাথু নিজেও গত কয়েক ঘন্টা ধরে প্লেন চালাচ্ছিল, যার কারণে তার শরীর খারাপ হতে শুরু করে। সিলভি লক্ষ্য করে যে না ঘুমিয়ে একটানা প্লেন চালানোর কারণে ম্যাথুর অবস্থা খারাপ হচ্ছে। তাই অনেক অনুরোধ করার পর ম্যাথু কয়েক ঘন্টা ঘুমাতে যায়। কিছুক্ষণ পর তারা আরও কিছু রেডিও সিগন্যাল পায় যেখানে কিছু লোক একে অপরের সাথে গোপন ঘাঁটির কথা বলছিল, অর্থাৎ যে গোপন ঘাঁটি রেঞ্জও তাদের বলছিল যে বেঁচে থাকা ধনী লোকদের নিজেদের জন্য কোনো বিশেষ জায়গায় তৈরি করেছে সেটা আসলে এই বাংকারটি ছিল, আর যদি তারা সেখানেই চলে যায় তাহলে তাও বেঁচে যাবে। কিন্তু এখন তাদের সেই গোপন বাংকারে লোকেশন জানা নেই।
তাই সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা এখান থেকে সোজা ন্যাটো হেডকোয়ার্টারে যাবে, যেখানে রেঞ্জো প্রথম সত্যিটা জেনেছিল। সেখানে বড় বড় কর্মকর্তারা সে বাংকারে পরিকল্পনা করেছিল, তাই সেখানে তারা তার লোকেশন পেয়ে যাবে। ন্যাটোর হেডকোয়ার্টারে এখন অন্ধকার থাকবে এবং তাদের কাছে সূর্যোদয় পর্যন্ত পুরো 4 ঘন্টার সময় থাকবে। বাইরে ম্যাথিউ এখন পুরোপুরি অজ্ঞান হয়ে গিয়েছিল। লোকেরা বাকি সবাইকে জানায় যে শুরুতে ম্যাথিউর হাতে যে গুলি লেগেছিল, চিকিৎসার পর তাতে ইনফেকশন হয়ে গেছে। সে আরও জানায় যে তারা যখন ন্যাটোর হেডকোয়ার্টারে অবতরণ করবে তখন সেখানে একটি হাসপাতালও থাকবে এবং সেখানে তারা ম্যাথিউর অপারেশন করতে পারবে। কিন্তু এখন ম্যাথিউ নিজে তো অজ্ঞান হয়ে পড়েছে এবং সিলভি একা প্লেন অবতরণ করতে জানে না। প্লেনের বাকি যাত্রীরা তাকে অনুরোধ করে, কারণ ম্যাথিউ চিকিৎসা হয়ে যাওয়ার পর সে নিজেও প্লেন চালাবে। কিন্তু সিলভির মতে সে আজ পর্যন্ত এমন প্লেন অবতরণ করেনি। সে এখন পর্যন্ত সবকিছু ম্যাথিউর কথা মতোই করছিল। এখন তাদের কাছে অন্য কোনো উপায় ছিল না, তাই সিলভি চেষ্টা করার জন্য রাজি হয়ে যায়। অবশেষে সিলভি ন্যাটোর হেডকোয়ার্টারে প্লেনটিকে নিরাপদে অবতরণ করিয়ে দেয়। প্লেনের সব লোক খুশি হয়ে সিলভার জন্য করতালি দেয়। এখন তাদের এখানে ন্যাটোর হেডকোয়ার্টারে অনেক কাজ করতে হবে, তাই সব সদস্য 3টি দলে ভাগ হয়ে নিজেদের কাজ শেষ করার সিদ্ধান্ত নেয়। দুজনকে এখানে বিমানবন্দর থেকে প্লেন রিফুয়েলিং করতে হবে, আর লোরা আহত ম্যাথিউকে নিয়ে আরও কয়েকজনের সাথে পাশের হাসপাতালে যাবে, যেখানে তারা ম্যাথিউর আঘাতের চিকিৎসা করতে পারবে। আর শেষ রেঞ্জিও এবং রিক ওই 3জন ন্যাটোর হেডকোয়ার্টারে গিয়ে সেই নিরাপদ বাংকারের তথ্য বের করবে, যেখানে গিয়ে তারা সবাই বেঁচে থাকতে পারবে। এখন লোরা যে হাসপাতালে ছিল সে দেখে সেখানে তো আগে থেকেই অনেক রোগী মরে পড়ে আছে। এই লোকেদের সরকার কখনোই জানায়নি যে সূর্যের রশ্মি তাদের মেরে ফেলবে, তাই তারা সবাই এখন সেই মৃতদেহগুলো থেকে মন সরিয়ে কেবল ম্যাথিউর চিকিৎসার দিকে মনোযোগ দেয়। এদিকে ন্যাটোর হেডকোয়ার্টারে রেঞ্জিও বাকি দুজনকে সেই হলে নিয়ে যায়, যেখানে সে প্রথমবার শুনেছিল যে সূর্যের রশ্মি সবাইকে মেরে ফেলবে। তাই এখন তারা আশেপাশের কাগজগুলোর মনোযোগ দিয়ে পড়তে শুরু করে। কে জানে সেগুলোতে কোনো লোকেশন লেখা আছে কিনা। রিক একটি বুদ্ধি দেয় যে তৎক্ষণে এখানকার সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং চেক করবে, কিন্তু তার যাওয়ার সাথে সাথেই রেঞ্জো এবং আয়াজের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, কারণ শুরুতে আয়াজ রেঞ্জোর ওপর আক্রমণ করে তাকে ধরিয়ে দিয়েছিল। এখন এই ঝগড়ার মাঝে রেঞ্জো ভুলবশত আয়াজকে জোরে মারে, যার কারণে আয়াজ সেখানে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে রিক ন্যাটোর কর্মকর্তাদের রেকর্ডিং শুনছিল। তারা একে অপরের সাথে কথা বলছিল যে তারা বুলগেরিয়ার বাংকার তৈরি করেছে। এই শুনে রিক বুঝতে পারে যে এটাই সেই জায়গা যা তারা প্লেনে শুনেছিল, অর্থাৎ এখন তাদের সেই নিরাপদ বাংকারের লোকেশন বুলগেরিয়ায়। এখন রিক এসব শুনছিল, তখনই পেছন থেকে রেঞ্জো এসে তাকে মিথ্যা বলে দেয় যে আয়াজ তো তাদের না বলেই প্লেনের দিকে ফিরে গেছে। যদিও রিক সিসিটিভি ক্যামেরায় আয়াজকে অজ্ঞান অবস্থায় দেখছিল, কিন্তু সে ভয়ে রেঞ্জোকে কিছু বলে না। কে জানে সে তাকেও এখানে মেরে চলে যেতে পারে। এখন সূর্যোদয়ের আধা ঘন্টা আগে 3টি দলই আবার প্লেনে ফিরে আসে। ম্যাথিউ অপারেশন সফল হয়েছিল, অর্থাৎ এখন সে নিজেই প্লেন চালাতে পারবে। রেঞ্জো সবাইকে মিথ্যা বলে দেয় যে আয়াজ তাদের আগেই প্লেনের জন্য বেরিয়েছিল, কিন্তু এখন যদি সে এখানে না পৌঁছায় তাহলে তাদের আর তার জন্য অপেক্ষা করা উচিত নয়। সব যাত্রীরা আয়াজের জন্য দুঃখ করে প্লেন স্টার্ট করছিল, তখনই রানওয়েতে একটি গাড়ি এসে থামে, যেখানে আয়াজ শেষ পর্যন্ত প্লেনে চলেই আসে। এখন রেঞ্জোকে প্লেনে বেঁধে রাখা হয়, কারণ সে আয়াজকে পিছনে ফেলার চেষ্টা করছিল। সিলভি বলে যে যেহেতু তাদের এখন বুলগেরিয়ার নিরাপদ লোকেশন জানা হয়ে গেছে, তাই তারা সোজা সেখানে যাবে। এখন এটাই শেষ জায়গা যেখানে তারা বেঁচে থাকতে পারবে। সিলভি আরও ব্যাখ্যা করে যে তারা যখন বুলগেরিয়া অবতরণ করবে তখন তাদের কাছে বাংকারে যাওয়ার জন্য মাত্র 20 মিনিট সময় থাকবে এবং তারপর সেখানে সূর্যোদয় হয়ে যাবে। তাই অবতরণের সাথে সাথে তাদের গাড়ি নিয়ে দ্রুত বাংকারের দিকে রওনা দিতে হবে। ভেতরে বাথরুমে আয়াস তার ঘা ধুচ্ছিল, যা তাকে রেঞ্জের কারণে লেগেছিল। বাইরে আসার পর বাকি সদস্যরা তাকে জিজ্ঞেস করে যে এখন তাদের রেঞ্জোর সাথে কি করা উচিত। এখন আয়াস বলে যে রেঞ্জো শুরুতেই তাদের জীবন বাঁচিয়েছিল, তাই তারা তাকে প্রাণে মারবে না এবং তারা তাকেও নিজেদের সাথে বাংকারে নিয়ে যাবে। এখন কিছুক্ষণ পর যখন অবশেষে বুলগেরিয়ায় পৌঁছায় তখন পুরো দলটি 2টি দলে ভাগ হয়ে যায়, কারণ এখানে 2টি গাড়ি ছিল। সিলভির দলটি প্রথম গাড়ি চালিয়ে দ্রুত বাংকারের দিকে যাচ্ছিল, আর দ্বিতীয় গাড়িতে আয়াজ চালাচ্ছিল, কিন্তু আয়াজের শরীর খারাপ হওয়ার কারণে তাদের গাড়ি দুর্ঘটনায় পড়ে। সিলভির দলের প্রথম গাড়িটি ইতিমধ্যেই তাদের থেকে অনেক এগিয়ে গিয়েছিল, অর্থাৎ তাদের তো দেরি করলে চলবে না। এছাড়া তাদের কাছে মাত্র 20 মিনিট সময় আছে, যার পর এখানে সূর্যোদয় হয়ে যাবে।
সামনে সিলভির গাড়িটি অবশেষে সেই নিরাপত্তা বাংকারের গেটের কাছে পৌঁছে যায়, কিন্তু সেই একজন যাত্রী যেটি খুলতে গিয়ে যায়, গেটের কারেন্ট থাকায় সে সেখানেই মারা যায়। সিলভি এবং বাকি সবাই বুঝতে পারে যে তাদের মধ্যে একজনকে পিছনে থেকে গেটের বোতামটি একটানা চেপে রাখতে হবে, যাতে বাকিরা সামনে এগিয়ে যেতে পারে। এখন রেঞ্জো জানতো যে সবাই তাকে ফাঁসাবে, তাই সে নিজেই বলে যে তাদের জন্য পিছনে সেই থাকবে। এখন বাকিরা অবশেষে গেট পার হয়ে যায়, কিন্তু নিজের সামনে যাওয়ার আগে সিলভি ইচ্ছাকৃতভাবে রেঞ্জোকে গেটের সাথে বেঁধে দেয়, কারণ তাদের দ্বিতীয় গাড়িটি এখনো আসেনি। আর এই বলে যে দ্বিতীয় গাড়ি আসার পর তারা রেঞ্জোকে খুলে নিজের সাথে বাংকারে নিয়ে আসবে। সিলভি রেঞ্জোকে সেখানে গেটে ছেড়ে বাকিদের সাথে বাংকারের ভিতরে চলে যায়। অন্যদিকে আয়াজের দলটি যারা পিছনে থেকে গিয়েছিল তারা এখন পায়ে হেঁটে অন্য একটি রাস্তা ধরে যাতে বাংকারে তাড়াতাড়ি পৌঁছানো যেতে পারে, আর তারা অবশেষে বাংকারের পিছনের রাস্তা দিয়ে পৌঁছে যায়। গেটের কারেন্ট থেকে বাঁচার জন্য তারা নিজেদের পোশাক ব্যবহার করে, অর্থাৎ তারাও পিছনের রাস্তা দিয়ে বাংকারে পৌঁছে যায়। কেবল রেঞ্জো, যাকে সিলভি গেটে বেঁধে দিয়েছিল, সে থেকে যায়। উভয় দল যাওয়ায় বাংকারে চলে এসেছিল। তাদের শেষ বেঁচে থাকা সার্ভাইভার রিসিভ করে। এখানে তাদের কাছে প্রচুর খাবার ও জল ছিল, যার সাহায্যে তারা একটি নতুন সভ্যতা শুরু করতে পারে। বাইরে তো এখন আর কেউ বেঁচে ছিল না, আর এখন বাইরে সূর্যোদয় হতে শুরু করে। রেঞ্জো, যাকে সিলভি গেটে বেঁধে দিয়েছিল, সে প্লেনে থাকা সব লোকদের জীবন বাঁচিয়েছিল। তারা সবাই তো বেঁচে গিয়েছিল। এখন সূর্য ওঠার সাথে সাথে রেঞ্জো সেখানেই মারা যায়। আর এই দুঃখজনক সমাপ্তির সাথেই এই মুভি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, পরের গল্পটা কি ধরনের মুভি নিয়ে শুনতে চাও কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের প্রতিটি কমেন্ট আমার অনুপ্রেরণা। ভালোবাসা আর সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।